দর্শক, সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহীন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, আজ শোকের দিন। আজ একজন বিপ্লবীকে বিদায় জানানোর দিন। আমরা কি সত্যি সত্যি এই সময়ের বিপ্লবী শরীফ ওসমান হাদীকে বিদায় জানাতে পেরেছি? তিনি কি আমাদের মাঝ থেকে আজকেই হারিয়ে গেলেন, নাকি আমরা তাকে যুগ যুগান্তর ধরে স্মরণে রাখব, বরণে রাখব? তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করতে তারই সহযোদ্ধা, জুলাই যোদ্ধা দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি কথা বলবার জন্য। তাদের একজন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক, কবি ও ঔপন্যাসিক লতিফুল ইসলাম শিবলি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ফুয়াদ ভাই, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। শিবলি ভাই, আমরা ফুয়াদ ভাইকে দিয়ে শুরু করতে চাই। ফুয়াদ ভাই, আমরা দেখলাম যখন হাদীর মৃতদেহ কবরে শায়িত করা হচ্ছে তখন আপনি ছুটে গিয়েছেন, সর্বশেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন। হাদী সম্পর্কে আমরা কিভাবে মূল্যায়ন করব? ধন্যবাদ। প্রথমেই হচ্ছে যে আমরা হাদীর জন্য দোয়া করতেছি, আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেয়, তার শাহাদাতকে কবুল করে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আজকের শহীদ হাদীর এই জানাজা বাংলাদেশের আগামী দিনের রাজনীতি, রাষ্ট্র বিনির্মাণের অনেক যে গতিপথ, তার ডাইরেকশন ঠিক করে দিয়েছে এবং ডাইরেকশনটাকে পরিষ্কার করে দিয়েছে। এখানে প্রথম ডাইরেকশন হচ্ছে যে দিল্লির আধিপত্যবাদের সাথে ন্যূনতম আপোষ যারা করবেন তারা যে প্ল্যাটফর্ম থেকে করেন, রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে করেন, সুশীল, বুদ্ধিজীবী, গণমাধ্যম, সাংবাদিকতা, বিশ্ববিদ্যালয়, তারপরে শিক্ষাবিদ, যে যেখান থেকে করেন, এই দিল্লির গোলামি করে খেয়ে পরে বেঁচে থাকার দিন শেষ হয়ে গেছে এবং বাংলাদেশের মানুষ সিম্পলি ইনিয়ে বিনিয়ে তবে কিন্তু যদির এই সুশীল মার্কা কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে। অতএব আজকের এই যে লাখো লাখো মানুষ, অযুত লাখ মানুষ যারা আসতে পেরেছেন জানাজাতে এবং যারা আসতে পারেন নাই, তারা সবাই কিন্তু একটা পরিষ্কার বার্তা দিয়েছে বাংলাদেশের সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে, পতিত ফ্যাসিবাদ এবং তাদের দোসর যারা দিল্লিতে আছেন তাদেরকে, এবং বাংলাদেশের প্রশাসনের ভিতরে যে লুকিয়ে থাকা দিল্লির গোলামরা আছেন বিভিন্ন স্টেটের বিভিন্ন ডিপার্টমেন্টগুলোতে, বোথ সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসিতে, যে আপনারা দুষ্টামি করতে পারবেন, আপনারা বুলেট খরচ করতে পারবেন, কিন্তু দিন শেষে মানুষের এই আবেগ ভালোবাসাকে যদি দাম না দেন, এটাকে রিড করতে না পারেন, মূল্যায়ন করতে না পারেন, তাহলে কিন্তু দিন শেষে বাংলাদেশের আজাদি কম্প্রোমাইজড হয়ে যাবে। এবং আমরা কিন্তু এই পুরো খুনি চক্রকে আইডেন্টিফাই করতে পেরেছি কারা কারা এখানে আছে। হয়তো আমরা বলতে পারবো না এখন নাম, কোন ডিপার্টমেন্টের কোন উইংয়ের কোন কর্মকর্তা, তার পদবি, নাম, ঠিকানা, কারা কারা চক্রান্ত করেছে, গণমাধ্যমের কারা জড়িত ছিল, কারা কারা ডেইলি স্টার এবং প্রথম আলোতে অ্যাটাক করার উস্কানি দিয়েছে, এই পুরো চক্র কিন্তু আমাদের কাছে পরিষ্কার। অতএব এই জায়গা থেকে আগামী দিনের রাজনীতি, আগামী দিনের রাষ্ট্র বিনির্মাণের জায়গাটার খুব পরিষ্কার ডাইরেকশন চলে এসছে। দ্বিতীয় কথা হচ্ছে যে শহীদ ওসমান হাদীকে ঘিরে যেই কাজগুলো করবার চেষ্টা করা হয়েছিল গত কয়েকদিনে, সেটা হচ্ছে নতুন কিছু কাউন্টার বয়ান তৈরি করবার চেষ্টা করা হয়েছে। আপনি দেখেন যে ইনকিলাব সেন্টার অথবা ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে গত এক সপ্তাহে আমরা যারা হাদীর সহযোদ্ধা ছিলাম, ছোট বড়, আমরা কিন্তু সবাই বলেছি যে আমরা বিক্ষোভ করব, বিদ্রোহ করব, আমরা প্রতিবাদ করব, আমরা চ্যালেঞ্জ করব, সরকারের সমালোচনা করব, সবই করব, কিন্তু সহিংসতার কথা কিন্তু কেউ বলে নাই। তাহলে সাডেনলি প্রথম আলো, ডেইলি স্টারের ওখানে লোকজন গেল কিভাবে? কারা গেছে? তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে না কেন? তো কারা ওইখানে জিনিসপত্র পাইছে, কোন ম্যাটেরিয়াল দিয়ে সেটা করা হয়েছে? ধরেন তথাকথিত তৌহিদি জনতা, তথাকথিত এই হাদীর অনুসারীরা যদি হয়, তাহলে তারা তো কম্পিউটার চুরি করতে যাওয়ার কথা না, ওখানকার সম্পদ চুরি করতে যাওয়ার কথা না, তাহলে এখানে তছনছ
হয়েছে, আগুন লাগার পাশাপাশি তো ডাকাতিও হয়েছে, চুরিও হয়েছে। কাদেরকে দিয়ে করানো হয়েছে? এবং যাদের নাম প্রকাশিত হয়েছে, ছবি আসছে, এরা তো একটা আসল মাস্টার মাইন্ড না? তাহলে সারা দুনিয়ার গ্লোবাল যে ট্রেন্ড আমরা দেখেছি ওয়ার অন টেররের সময়, আপনার মুসলমানদের বিরুদ্ধে যে চিরন্তন, ইসলামের বিরুদ্ধে নিরন্তর যুদ্ধের যেই বয়ান দেখেছি 9/11-এর পর থেকে, তারপর থেকে আমরা দেখেছি আল কায়দা বানানো হয়েছে, লাদেন বানানো হয়েছে, তারপরে হচ্ছে আইসিস বানানো হয়েছে, বাগদাদির মতো ক্রিমিনাল বানানো হয়েছে। এই পুরো চক্রের রাজনীতি কিন্তু আমরা পুরোটা বুঝি, যে কিভাবে ফাঁদ পেতে, কিভাবে এনট্র্যাপ করে স্ট্রিং অপারেশন করতে হয়, একটা স্যাবোটাজ করানো হয় মূল ঘটনাটাকে আলাপ করবার জন্য, আড়াল করবার জন্য। সেই ফলস ফ্ল্যাগ অপারেশনের বাস্তবতাগুলো কিন্তু আমরা জানি। এবং এই প্রত্যেকটা ক্যারেক্টার হচ্ছে কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিল না। এখন প্রশ্ন হচ্ছে, যারা এই ভাঙচুর করতে গেলেন তারা আসলে কার পারপাস সার্ভ করেছেন, কার লাভ হয়েছে? এটা তো শহীদ ওসমান হাদির পক্ষের যে আজাদির লড়াই, তাদের তো ন্যূনতম কোনো লাভ হয় নাই। লাভ হচ্ছে হাসিনার, লাভ হয়েছে দিল্লির, লাভ হয়েছে বাংলাদেশের ডিপ স্টেটের, যারা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রমাণ করতে চায় যে আপনি এই দেশ চালাইতে পারতেছেন না, আপনি একটা ভালো নির্বাচন করতে পারবেন না, কারণ আপনি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে অন্তর্ভুক্ত করছেন না। অতএব বাংলাদেশে দেখেন ক্যাওয়াস লেগে গেছে, এই ক্যাওয়াসের ভিতর থেকে এখন আমাদেরকে দায়িত্ব নিতে হবে। 111-এর ফর্মুলা তৈরি করবার চেষ্টা করতেছে এবং ডিপ স্টেটের প্রত্যেকটা এলিমেন্ট এই ঘটনাগুলোর সাথে জড়িত এবং আমরা ডিটেলস জানি এগুলো সম্পর্কে। এবং সময় মতো আসবে শুধুমাত্র ওই ছাত্রলীগের অমুক থানার তমুক, ও তো স্কেপ গোট, ওকে তো বলির পাঠা বানানো হয়েছে, ওরে 10, 20, 50 লাখ 1 কোটি টাকা দিয়ে দিচ্ছে, ওর পরিবারকে বলে দিচ্ছে তোর মৃত্যু পর্যন্ত তোর পরিবারের খানা পিনার ব্যবস্থা আমরা করব। ও তো আসলে একটা বস্তির ছেলেকে ওকে ইউজ করছে। কিন্তু পিছনের খলনায়কগুলো কারা এবং খলনায়কগুলো আসলে কি অ্যাচিভ করতে চায়? এই জায়গাটা শহীদ ওসমান হাদির পক্ষের যত মানুষ আছেন বাংলাদেশের, তাদের সবাইকে, যেটা আমরা বারবার বলি, আজাদির লড়াই হচ্ছে শত্রু সাপেক্ষে, রাষ্ট্র বিনির্মাণ হচ্ছে শত্রু সাপেক্ষে। এবং এইটা না বুঝে যদি আমরা কোনো ফাঁদে পড়ি, দিন শেষে ওই আজাদির লড়াইটা ক্ষতিগ্রস্ত হবে। এমন কিছু করা যাবে না যেটা দিন শেষে 111-এর সিচুয়েশন ক্রিয়েট করে, দিন শেষে আওয়ামী লীগের রাজনীতি, নির্বাচন, জাতীয় পার্টি 14 দলীয় সুশীলদেরকে অন্তর্ভুক্ত করবে, এমন পুনর্বাসনের রাজনীতি ফিরে আসে। কোনোভাবে শেখ হাসিনা এবং এসালমের টাকায় যে অরাজকতা চলছে সেইটা সফল হবে এবং এইটা সফল হইতে কোনোভাবে দেয়া যাবে না। আমরা আইনের মধ্যে থেকে নিরবিচ্ছিন্ন প্রতিবাদ করে যাব, সরকারের কাছে বারবার দাবি চাইব এবং যারা যারা এটার সাথে দায়ী তাদের বিচারের দাবি তুলব। কিন্তু কোনোভাবেই অস্ত্র হাতে তুলে নেওয়া, কোনো সহিংসতা তৈরি করা, স্যাবোটাজে অংশগ্রহণ করা, এই দালান সেই দালান, ওই বিল্ডিং সেই বিল্ডিং ভেঙে দেওয়া, এই প্রকল্পের ভিতরে ঢোকা যাবে না। এইটা হচ্ছে দিল্লির প্রকল্প। জি শিবলি ভাই, আজকে শহীদ ওসমান হাদির জানাজা পরবর্তীতে তার দাফন, এই সার্বিক আবহাওয়াটা যদি আপনি কেমন দেখলেন? আজকে বাংলাদেশের যেই মূল পালস, বাংলাদেশের যে হৃৎপিণ্ডের যে কথা, এটা আজকে ঘোষিত হয়েছে এই হাদির এই জানাজার ভিতর দিয়ে। হাদি আমাদের পূর্বপুরুষদের যে লড়াইয়ের যে ভাষা, হাদির সেই ভাষায় কথা বলতো। আমাদের লড়াই কিন্তু এই আজকের লড়াই না, হাদি হচ্ছে আমাদের পূর্বপুরুষদের লড়াইয়ের উত্তরাধিকার। আমাদের এই লড়াই শুরু হয়েছে এই অঞ্চলে সিরাজদৌলার পতনের, ষড়যন্ত্রমূলক যেই পরাজয় হয়েছিল সিরাজদৌলার, এবং সেই ষড়যন্ত্রে যারা অংশগ্রহণ করেছিল তাদের যেই এই অঞ্চলে তাদের যেই প্রভাব, তার বিরুদ্ধে লড়াই করেছিল তিতুমীর, হাজী শরীয়তুল্লাহ, মজনু শাহ। এদের লড়াইয়ের যে ভাষা ছিল, এদের লড়াইয়ের যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য ধীরে ধীরে এসে 47-এ এসে আমাদের যে পাকিস্তানের যে লড়াই, আমাদের মুসলমানদের বাসভূমির যে লড়াই, সেই লড়াইয়েরও একটা বিরোধিতা ছিল। আমরা সেই বিরোধিতার থেকে আমরা আমাদের মুসলমানদের জন্য একটা ভূখণ্ড পেয়েছিলাম। এর পরের লড়াই 71, সেখানেও ষড়যন্ত্র ছিল। এর আগে একটা লড়াই ছিল, বঙ্গভঙ্গ রোধ করতে চেয়েছিল যারা, কারণ সেদিন বঙ্গভঙ্গ রোধ করলে আজকের বাংলাদেশের উদয় হতো না। এই যে ধারাবাহিকতার লড়াই, এই লড়াই এসে ষড়যন্ত্রকারীদের হাতে যে পৌঁছেছিল সেটা হাসিনার ভিতর দিয়ে। হাসিনা তার যে রেজিম কায়েম করেছিল, সেই ঐতিহাসিক ষড়যন্ত্রকারীরা যাদের পতন হয়েছিল সিরাজদৌলার পতনের
যারা সিরাজদৌল্লাকে পতন করেছিল, সেই ষড়যন্ত্রকারীরা, সেই ঘসিটি বেগমরা, হাসিনা তাদের প্রেতাত্মার হয়ে বাংলার শাসন ক্ষমতা, আমাদের দেশের শাসন ক্ষমতা গ্রহণ করে ভারতের কমপ্লিট তাবেদারি করেছে। এবং আমরা যে বলি দ্বিতীয় স্বাধীনতা, 5ই আগস্টের এই স্বাধীনতা হাসিনার পতনের ভিতর দিয়ে আমরা সেই ঐতিহাসিক ষড়যন্ত্রকারীদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে ভারতীয় হেজিমনির পতন ঘটিয়ে আমরা 5ই আগস্ট এখানে কায়েম করেছিলাম। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র এখনও থেমে নাই। তারা আমাদেরকে গুপ্ত হত্যায় মেতেছে এবং বিভিন্নভাবে দেখা যাচ্ছে আমাদের শত্রুরা যারা এই 16 বছর ধরে আমাদের উপর অত্যাচার, জুলুম, এমন কোনো অপরাধ নয় আমাদের উপর করেনি। তারা যে বসবাস করছে, তারা যে শেল্টার পেয়েছে হচ্ছে ভারতে, সেই ভারত থেকে তাদের মানে কনস্পেসিতে হাদিকে হত্যা করা হলো। এবং ঢাকা শহরের প্রকাশ্য দিবালোকে শত শত সিসি ক্যামেরার ভিতর দিয়ে যেই খুনিকে আমরা দেখতে পাচ্ছি, যেই খুনি এখানে এসে তার বিভিন্ন আত্মীয়র বাড়িতে শেল্টার নিয়েছে, তারপর ধীরে সুস্থে আরামে সুন্দর করে বাংলাদেশ ত্যাগ করে আবার ভারতে আশ্রয় নিয়েছে, আমরা তাদের ধরতে পারলাম না। কেন হাদির খুনিদেরকে আমরা ধরতে পারলাম না এত লম্বা সময়? তাহলে আমরা যে বলি বাংলাদেশ রাষ্ট্র ব্যর্থ হয়েছে, যে ব্যর্থ রাষ্ট্র কখন ব্যর্থ হয়? যখন প্রশাসন ফাংশন করে না, যখন প্রশাসন ঠিক মতো চলে না, যখন প্রশাসন রাষ্ট্রের জনগণের আকাঙ্ক্ষার মতো চলে না, তখন রাষ্ট্র ফেল করে। হাদির খুনিদেরকে এই রাষ্ট্র ধরতে পারে নাই, এটা রাষ্ট্রের ব্যর্থতা, এটার জবাব দিতে হবে, রাষ্ট্রযন্ত্রকে এটার জবাব দিতে হবে। এবং হাদি যে কথাগুলো আমরা বলতে পারিনি 5ই আগস্টের পর, আমরা সবাই থেমে গেছি, হাদি থামে নাই। হাদি অনর্গল বলে গেছে। হাদির ভাষাই হচ্ছে বাংলাদেশের ভাষা। যে কথা আমরা বলতে পারিনি সে কথা হাদি বলেছে। আজকে যে লক্ষ লক্ষ, হাদি একটা ছোট মানুষ ছিল, হাদি আজকে এত বড় হলো কেন? কারণ হাদির মুখের ভাষায় সারা বাংলাদেশের এই যে লক্ষ কোটি মানুষের, কোটি কোটি মানুষের ভাষা প্রতিধ্বনিত হয়েছে। আমরা যে বাংলাদেশ চাই, আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে যে বাংলাদেশ আশা করেছিলাম, হাদি সেই বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে। হাদির জন্য আজকে এত লক্ষ লক্ষ মানুষ তার জানাজা এসেছে, সেই বাংলাদেশের আকাঙ্ক্ষার জন্য। সুতরাং হাদি হচ্ছে এখন বাংলাদেশ, বাংলাদেশ, হাদির ভাষাই আজকের বাংলাদেশ। হাদি যেই স্বপ্ন, যেই বাংলাদেশের রূপরেখা দিয়ে গেছে, আগামী বাংলাদেশকে সেই পথে চলতে হবে। একদম ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। আজকে হাদির জানাজার দৃশ্যপটটা কেমন ছিল? আমি ছোটবেলা আমি জিয়াউর রহমানের জানাজা আমি আসিনি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা আসিনি, কিন্তু আমার জীবনে আমি দুইজন নেতার জন্য আমি কেঁদেছিলাম। আমার তারুণ্যে, আমার কৈশোরে আমি জিয়াউর রহমানের জন্য কেঁদেছিলাম। তার জানাজার ছবি টিভিতে দেখেছিলাম, পেপারে দেখেছিলাম, এবং মানে মনে হয়েছিল যে পৃথিবীর সবচেয়ে বড় জানাজা মনে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিন্তু আজকে এসে আমার মনে হলো না, আমাদের আরও একজন নেতা, যে নেতার জন্য আমরা কাঁদছি, সারা বাংলাদেশ কাঁদছে। এবং এই জানাজায় আমি বলবো যে বাংলাদেশের হৃদস্পন্দন আমরা জানান দিয়ে দিয়েছি। এই জানাজায় মানুষের যেই আহাজারি, মানুষের যে কান্না, মানুষের যে দোয়া, হাদির ভিতর দিয়ে এবং হাদির মৃত্যুর ভিতর দিয়ে যেই বিস্ফোরণ ঘটলো, এটাই হচ্ছে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে সাহায্য করবে এবং সেটাই বাংলাদেশের পথ দেখাবে। এটাই আমার অনুভূতি হয়েছে আজকের জানাজা থেকে। বাংলাদেশের ইতিহাসে কেমন ছিল আজকে, কি দেখলেন? প্রথম কথা তো হচ্ছে যে আপনার শিবলি ভাই কারেক্টলি পয়েন্ট আউট করেছে যে বাংলাদেশের কোনো তরুণ বেসামরিক ব্যক্তি, একটা মানে কোনো রাষ্ট্রীয় দায়িত্বে নাই এমন একজন মানুষ এত অল্প বয়সে এত পরিমাণ মানুষকে নাড়া দিয়েছে। এবং তারা মোটামুটি সবাই, মানে শুধু অ্যাক্রস দ্য এইজ আর কি, মানে শুধু তরুণরা না, আপনার প্রত্যেকটা বয়সের মানুষকে তারা প্রচণ্ড রকম করে সে চিন্তায় নাড়া দিয়েছে। এবং পারহ্যাপস এটা হিস্টোরিয়ানরা লিখবেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজার আগে পরে সম্ভবত এত বড় জানাজা বাংলাদেশের ইতিহাসে আর কারো হয়নি। তো আর শহীদ প্রেসিডেন্ট তো হেড অফ স্টেট ছিলেন, এবং একই চেতনা দেখবেন, যারা শহীদ জিয়াকে ভালোবাসে তারা হাদিকেও ভালোবাসে। এবং এই ভালোবাসার জায়গাতে কমন জায়গা হচ্ছে দিল্লির আধিপত্যবাদ, এদের কমন ভালোবাসার জায়গা হচ্ছে বাংলাদেশকে একটা রাষ্ট্র বানানোর যে লড়াই, ইনসাফের বাংলাদেশ বানানোর যে লড়াই। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কাজগুলো করেছিলেন, যে সম্মানের সাথে শির দ্বারা উঁচু করে বলতে পারাটা যে আমি বাংলাদেশি। এবং আমি একটা লেখাতে পড়েছি যে জিয়াউর রহমান যখন ভারতে গেছেন, মানে তাদের হিস্ট্রিতে এরকম ঘটনা ঘটেছে কি না, যে বোথ
প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার দুইজন প্রেসিডেন্ট জিয়াকে রিসিভ করতে এয়ারপোর্টে এসেছেন। মানে কতটুকু ভয় এবং সম্মান দুটা মিশ্রিত একটা জায়গা থাকলে এই লেভেলের রিসেপশন তারা দেন। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে আজকের বাংলাদেশের ইতিহাস শুধু অতীতের শহীদ জিয়া এবং শিবলি ভাই যেটা কারেক্টলি মানে পয়েন্ট আউট করেছেন, আমাদের আজাদির লড়াইয়ের যে ধারাবাহিকতা ছিল শত শত বছরের, এই আজাদির লড়াইয়ের মাঝখানের একটা কয়েক দশক আমাদের কংগ্রেসীয় রাজনীতির ধারা, বাম, পতিত বাম, ভ্রষ্ট বাম বাংলাদেশের ইতিহাসকে উল্টাপাল্টা করে দিতে চেয়েছে। যে আমাদের মনে হয় কোনো অতীত ছিল না, সাডেনলি আমরা বাঙালি হিসাবে মিস্টার বিনের মতো নাজির হয়েছি, আমার কোনো আত্মপরিচয় নাই, আমার ইতিহাস নাই, আমার আকপর নাই, আমার কোনো বিন নাই। আমাদেরকে সূর্য সেনার ক্ষুদিরামকে, প্রীতিলতা ওয়াদ্দাদেরকে যে পরিমাণ পরিচিত করানো হয়েছে, আমার ইতিহাসের অন্যান্য বীরদেরকে পরিচয় করানো হয় নাই, হাবিলদার রজব আলীকে পরিচিত করানো হয় নাই, তিতুমির, শরীয়তুল্লাহ, মজনু শাহ, এরাদেরকে, দুদু মিয়া, ওনাদেরকে পরিচিত করানো হয় নাই। এবং তাদেরকে দেখবেন সবসময় সাইড লাইনে রাখা হয়, তাদেরকে এমনভাবে রাখা হয় যে তারা আসলে আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি না। সেই মিথ ভেঙে দিয়েছেন আমাদের শহীদ ওসমান সেই হাদি। যে কালচারাল ফ্যাসিবাদ যেটাকে বলছি, যে কলকাতা এবং দিল্লির শুধু রাজনৈতিক না সাংস্কৃতিক ফ্যাসিবাদের সেই মিথ, সেটা ভেঙে দিয়েছে শরীফ ওসমান হাদি। জি, আমি আপনাদের দুজনের কাছেই আমার প্রশ্ন থাকবে যে এই মানে এইটুকু একটা ওসমান হাদিকে এরা কেন টার্গেট করলো? ওসমান হাদি কি আসলেই ছোট ছিল, নাকি আমরাই ওসমান হাদিকে হারিয়ে চিনলাম আর যারা শত্রু তারা ঠিকই ওসমান হাদিকে চিনতে পেরেছিল? জনাব শিবলি, আপনার কাছে আমার প্রশ্ন ছিল, শরীফ ওসমান হাদি কেন টার্গেটে পরিণত হলেন? হাদি বাংলাদেশের রাজনৈতিক একটা নতুন ভাষা নিয়ে এসেছিল। আপনি খেয়াল করবেন, হাদি তার এই নির্বাচনের প্রচারণায় হাদি বলছিল যে আমি যদি সংসদে যেতে পারি তাহলে বাকি সংসদ সদস্যরা কে কত চাঁদাবাজকে পোষে এবং কে কত টাকার চাঁদা তোলে এই লিস্ট আমি প্রকাশ করে দিব। এটা একটা ভয়াবহ কথা। এবং হাদির নির্বাচনী যেই স্টাইল, যে ট্রেন্ড চালু করেছিল, এটাও একটা বাংলাদেশের রাজনীতিতে, নির্বাচনী রাজনীতিতে একটা নতুন ট্রেন্ড। হাদি রিক্সা ভ্যানে চড়ে মসজিদে ফজরের নামাজ পড়ে মসজিদের একা একজন মানুষ দাঁড়িয়ে থাকে, লিফলেট বিলায়, বাতাসা, মুড়ি মুরকি মানুষের হাতে হাতে দেয়, এবং মানুষ তার প্রতিক্রিয়ায় মানুষ, আমি দেখেছিলাম শত শত মানুষ এসে 5 টাকা 10 টাকা হাদির হাতে হাতে গুঁজে দেয়। কেউ কেউ এসে তার চেহারাটাও জানাতে চায় না, মানে দেখাতে চায় না ক্যামেরার সামনে, টাকার একটা বান্ডিল হাদিকে দেয়, ইয়ে করে দেয়। তো এই যে মানে আমাদের এখানে নির্বাচন মানে কি, কেউ জোর করে দেয় আর কেউ স্বেচ্ছায় দেয়। আমাদের এখানে নির্বাচন মানে কি, যে 100 কোটি টাকা বাজেট থাকে। আমি জানি আমাদের এক প্রার্থী যে নির্বাচনী প্রচারণা শুরু করেছে, খুব কম টাকা সে নির্বাচনী প্রচারণার জন্য সে বরাদ্দ রেখেছে, সে টাকার পরিমাণ 100 কোটি টাকা। আমি খুব ক্লোজ এবং জানি, আমি এটা খুব মানে সত্য ঘটনা আর কি। 100 কোটি টাকা দিয়ে সে নির্বাচন করবে। সে জায়গায় হাদি রিক্সা ভ্যানে চড়ে, ওই ভ্যানের মধ্যে ঘুমিয়ে, ফজরের মসজিদে যে সাধারণ মানুষের মধ্যে যেই নির্বাচনী প্রচারণার যে নতুন ট্রেন্ড চালু করেছে, এটা অনেকের জন্যই এটা খুব শুভকর ছিল না। বেসিক্যালি আমাদের গণতন্ত্র কি? আমাদের গণতন্ত্র হচ্ছে পুঁজিবাদী গণতন্ত্র, ক্যাপিটালিস্ট ডেমোক্রেসি। এই পুঁজিবাদী গণতন্ত্র কন্ট্রোল করে পুঁজিবাদীরা, যাদের অনেক পুঁজির মালিক যারা, তারা এটা কন্ট্রোল করে। এবং দিন শেষে তারাই নিজেরা এই ক্ষমতার ভাগ বাটোয়ারা করে নেয়। তাদের হাতে প্রচুর টাকা থাকে, তারা ভোট কিনে ফেলে, তারা ভোট কেন্দ্র কিনে ফেলে, যারা ভোটের সাথে যারা থাকে, যেই অফিসাররা, তাদেরকে কিনে ফেলে। ফলে দিন শেষে আমরা দেখি যে বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ তারা এবং তাদের মানে মনোনীত প্রার্থীরা ভোটে যেতে তারা সংসদে এসে কথা বলে। সেখানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের কোনো আসলে স্টেক নাই, তারাই তাদের মতো করে রাষ্ট্র চালায়। তো এখন হাদি সেই জায়গায়, হাদি হচ্ছে একটা বিশাল একটা প্রতিবন্ধকতা। সুতরাং হাদির শত্রু যেমন ইন্ডিয়ান হেজিমনি, যারা এই দেশের সাম্রাজ্যবাদী আগ্রাসন চালিয়ে বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানিয়ে রাখতে চায়, এরা যেমন শত্রু, ঠিক তেমনি দেশের ভিতরে এই একটা যে এলিট, যে একটা মানে টাকাওয়ালা এলিট, যাদেরকে আমরা পুঁজিবাদী বলি, পুঁজির মালিক যারা,
তারাও প্রচণ্ড হাদির শত্রু হয়ে ক্ষমতাশালী। হ্যাঁ, তারাও হাদির শত্রু হয়ে উঠেছিল। তো হাদি হচ্ছে একটা ট্রেন্ড সেটার। এরপরে নির্বাচনী, আমার মনে হয় যে আগামী নির্বাচনের যে নির্বাচনী প্রচারণা, এইটা মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে যে কারা সেই পুঁজির মালিক এবং কারা এই রাষ্ট্রকে তার পুঁজির জোরে দখল করে নিতে চায়, এবং কারা হাদির মতো এই সংসদে দাঁড়িয়ে যারা এই দেশের ট্রু ভয়েস অফ বাংলাদেশ হয়ে উঠতে চায়। সো এই অর্থে হাদি আসলে সবারই প্রতিদ্বন্দ্বী, হাদি আসলে সবারই শত্রু, এক্সেপ্ট এদেশের সাধারণ মুক্তিকামী, স্বাধীনতাকামী, এই দেশের যারা আমরা আমাদের নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে চাই, আমরা না দিল্লি, না পিন্ডি, না আমেরিকা, আমরা নিজস্ব বাংলাদেশ পরিচয় নিয়ে যারা দাঁড়িয়ে থাকতে চাই, হাদি হচ্ছে তাদের মানুষ, এবং বাদ বাকিরা হচ্ছে হাদির শত্রু এই অর্থে যে তারা হাদির মতো পার্সোনালিটি, হাদির মতো পলিটিশিয়ান যদি এই সংসদে আসতে পারে, তাহলে তাদের আসলে এই বাণিজ্যের দিনটা আর সুখ মানে থাকবে না। জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, হাদি কি আগেই টের পেয়েছিল? সে তো তার শাহাদাতের আকাঙ্ক্ষা করেছিল এবং বলেছিল যদি আমি রাজপথে দাঁড়িয়ে কোনো মিছিলে, কোনো স্লোগানে যদি শত্রু এসে আমাকে গুলি করে দেয় তাহলে আমি শাহাদাত আলিঙ্গন করব। আমরা অবাক হয়ে দেখলাম যে তার মাত্র 8 বছরের একটি সন্তান আছে, 8 মাসের একটি সন্তান আছে। এই সন্তান, তার স্ত্রী, তার মায়ের মুখ, তার বোনের আদর, ভাইয়ের শাসন, কোনো কিছুই হাদিকে পেছনে ফেরাতে পারল না। হাদি নিজেই সেই মৃত্যুর মুখে গেল। একটা বিষয় দেখেন যে যদি রেভলিউশনারি হিস্ট্রি পড়েন তাহলে দেখবেন যে সব ঘরানাতেই আমরা এই ধরনের লড়াকু মানুষদের জীবনী পড়েছি। আপনার কিউবান, বলিভিয়ান রেভলিউশন যদি পড়েন, ইরানের বিপ্লবের ইতিহাস যদি পড়েন, ইভেন বর্তমানে যে আপনার কাশ্মীরে, ফিলিস্তিনে যে আজাদির লড়াই চলছে গত কয়েক দশক ধরে, এখানেও দেখবেন যে আপনার অসম্ভব রকমের দুঃসাহসিক মানুষদের গল্পগাথা আছে। আপনি দেখেন যে গত কয়েক মাস আগে ইসরায়েল যে আপনার হেজবুল্লাহর প্রধানকে আপনার অ্যাসাসিন করলো, এবং আপনার যে হামাস আছে, যে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী সংগঠনগুলো আছে, তাদের প্রধানদেরকে বিভিন্ন জায়গাতে অ্যাসাসিন করেছে। তাদেরও যদি হিস্ট্রি পড়েন দেখবেন যে প্রচুর লড়াইয়ের ইতিহাস আছে। এবং আমরা একসময় বাম রাজনীতি করেছি, আমরা দেখেছি যে আপনার বলশেভিক রেভলিউশনে এরকম হিস্টোরিক অনেক ফিগারের কথা আসছে, যারা এই রকম মানে একটা মৃত্যু তাদের কাছে একটা শুধুমাত্র একটা স্টপেজের মতো, যে একটা কাজ করতে করতে আমাকে একসময় চলে যেতে হবে আর কি, এরকম একটা ধারণার জায়গাতে। আর যারা ইসলাম ধর্মে বিশ্বাস করেন, শাহাদাতে বিশ্বাস করেন, পরকালে বিশ্বাস করেন, এই ধর্মে তো আপনার প্রচণ্ড রকমের করে এটার মর্যাদা দেয়া আছে। এবং আমাদের যে 4 খলিফা ছিলেন, 4 খলিফার 3 জনই কিন্তু শহীদ হয়েছেন। এবং খালিদ বিন ওয়ালিদ, যিনি খুব আফসোস করে বলতেন যে আমি এত যুদ্ধ করলাম, আমার শরীরে এত দাগ, কিন্তু আমাকে আজকে বিছানায় পড়ে কাতরায় কাতরায় মানে মরতে হচ্ছে। মানে এটা এমন একটা জায়গা যে ইসলামিক থিওলজির জায়গা থেকে এটা দেখানো হয় ইটস এ ব্লেসিংস, যে চাইলেই কেউ এটা পাবে না, এই মর্যাদার জায়গাটা পাবে না। এবং এইটা এমন একটা মর্যাদার জায়গা যে আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন যে তার খুব কাছের মানুষ কারা হবে আর কি, যে যারা নবী রাসূল ছিলেন, যারা সিদ্দিকিন ছিলেন, যারা খুবই সত্যবাদী মানুষ ছিলেন, যারা শহীদ ছিলেন, আমলে সালেহ করেছেন, ভালো কাজ করেছেন, এমন মানুষগুলো তার কাছাকাছি থাকবে। তাই আলেম ওলামায়ে কেরামরা ইসলামিক থিওলজির জায়গা থেকে সবসময়ই এই শাহাদাতের মৃত্যুর কথা বলেন, বুঝান, এটার তামান্না যেন থাকে। এবং ভারতের হিন্দুস্তানের আজাদির লড়াইতেও আমরা দেখেছি যে মাল্টার বন্দিশালা যদি বইটা কেউ পড়ে, যে সেখানে দেখবেন যে প্রচুর আলেম ওলামায়ে কেরামরা যারা তুর্কি খেলাফত ধরে রাখার জন্য চেষ্টা করেছেন, মুঘল যে এম্পায়ার ছিল এটা ধরে রাখবার জন্য চেষ্টা করেছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন, সেই রেশমি রুমাল মুভমেন্ট, আজাদির আন্দোলন যারা করেছেন, এরকম হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে আপনার আজকে ভারতের 2-3টা দ্বীপ আছে আপনার ভারত মহাসাগরে যে আন্দামান দ্বীপপুঞ্জ বলে, তো এই আন্দামানের বন্দিশালা, তারপরে মাল্টাতে ছিল, ব্রিটিশরা মাল্টাতে নিয়ে যেত ইউরোপে, তাদেরকে এই জায়গাগুলোতে রাখতো। তো সেইখানেও আমরা দেখেছি যে এই সকল ওলামায়ে কেরাম, এই সকল বিপ্লবী, আজাদির লড়াইয়ের পক্ষে যারা ছিলেন, তারা সবসময় এই তামান্নাটা তারা ব্যক্ত করতেন আর কি। আর মুসলমানদের ভিতরে তো এমনি মৃত্যু ভয় জিনিসটা প্র্যাকটিক্যালি আসলে কাজ করে না, কারণ দিন শেষে ইটস এ জার্নি।
আল্লাহ তাআলা দেখবেন, এই জন্য মুসলমানরা দেখবেন আমরা যে শব্দটা ব্যবহার করি সেটা হচ্ছে উনি ইন্তেকাল করেছেন। যদিও পরিকল্পিতভাবে আমাদের বাংলা ভাষায় এই ইন্তেকাল শব্দটাকে উঠিয়ে দেওয়া হচ্ছে, দেখবেন কিছু স্টুপিড ওয়ার্ড বলে, না ফেরার দেশে চলে গেছেন, তারপরে প্রয়াণ হয়েছে, এই রকম দেখবেন প্রচুর শব্দ বলে। ইন্তেকাল শব্দটার মানে হচ্ছে ট্রান্সফরমেটিভ, যে রুহু সে কখনো তার মৃত্যু হয় না, যে সে একটা লাইফ থেকে আর একটা লাইফে চলে যাচ্ছে, যে সে এই দুনিয়ার জীবন থেকে এখন পরকালের জীবনের ভিতর ঢুকে গেছে, কবরের স্টেশন, এরপরে হচ্ছে আখেরাত হবে তার। তো এই ইন্তেকাল শব্দের মধ্য দিয়ে যেটা হচ্ছে এই ট্রান্সফরমেটিভ জার্নি, এবং এই জার্নিটাই হচ্ছে আজকে ওসমান হাদি দুনিয়ার জায়গা থেকে ওই জার্নিতে এখন চলে গেছেন। আমাদের এখন বড় জায়গাটা হচ্ছে অফকোর্স শোক, একটা বড় জায়গা ইসলামে, সব জায়গায়, সব ধর্মে, সাইকোলজিতে, দুনিয়ার জ্ঞানে বিজ্ঞানে, সব জায়গাতেই শোক জিনিসটা খুবই ন্যাচারাল একটা ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে যখন ইন্তেকাল করলেন, উনি অঝোর ধারায় কাঁদছিলেন, ওনার দাড়ি ভিজে গেছে। কবর দেবার সময় সাহাবীরা বলছিলেন যে আল্লাহ রাসূল আপনিও কাঁদেন, মানে তারা মনে করেছিল আল্লাহ রাসূল তো একটা সুপারম্যান টাইপের কেউ একজন, কিন্তু উনি তো আসলে রক্ত মাংসের মানুষ ছিলেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরই মতো মানুষ, বলে দেবার জন্য। তো ওনার তো কষ্ট লাগেছে, ওনার ছেলে মৃত্যু হয়েছে, 2টা ছেলে ছিল, 2জন ছেলেই মারা গেছে। তো সেই জায়গায় অফকোর্স এই শোক আমাদের থাকবে, আমরা কষ্ট পাবো, কিন্তু এটা যেন কোনোভাবে মিসইউজের শিকার না হয়, এটা গুরুত্বপূর্ণ। এটাকে যেন কেউ এখন মিসগাইড না করে। আমরা যারা রাজনৈতিক দলের কর্মী আছি, আমরা যারা বিভিন্ন জায়গা থেকে, শিবলি ভাইয়ের জায়গা থেকে, আপনারা গণমাধ্যমের জায়গা থেকে এই শোকটাকে একটা ট্রান্সফরমেটিভ পলিটিক্যাল জায়গাতে, একটা কালচারাল জায়গাতে নিতে হবে। তা না হলে যেটা হবে যে আমাদের শত্রুরা এইটাকে কেন্দ্র করে যেই মহাপরিকল্পনা করছে দেশকে অস্থিতিশীল করবার, সেইটা করবার চেষ্টা তারা করবে এবং করে যাচ্ছে। এবং ওইটাকে আমি বলি যে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় একটা আছে যে আপনি ফলস ফ্ল্যাগ অপারেশনের জায়গা থেকে বোঝা যে হু বেনিফিটস, যেটা আপনি এর আগে প্রশ্ন করেছেন, যে আমাদের থেকে কি আমাদের শত্রুরা আসলে তাকে ভালো চিনেছে? আসলে তাই চিনেছে। এই সকল কারণগুলো ন্যায্য, অন্য কিছু কারণ এর সাথে আছে যে এই ঘটনা দ্বারা কে বেনিফিটেড হবে এখন। কারণ আমরা যারা সহযোদ্ধারা তো এই কাজ দিয়ে কোনো বেনিফিটেড আমাদের হয়নি। তাহলে বেনিফিশিয়ারি কে এই ঘটনার বেনিফিশিয়ারি হচ্ছে যারা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণিত করতে চাচ্ছে, যারা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রমাণিত করতে চাচ্ছে যে ইউনূস সাহেব দেশ চালাইতে পারছে না, ওনার প্রশাসনের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই, ওনার সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির উপর কোনো নিয়ন্ত্রণ নাই, অতএব উনি ফেব্রুয়ারি মাসে একটা ভালো নির্বাচন করতে পারবে না। এবং সেই যে আস্থাহীনতার সংকটটা দেখবেন বট বাহিনী গত 1.5 বছর থেকে কন্টিনিউয়াসলি বলছেন। আপনারাও আমাদেরকে প্রায় জিজ্ঞেস করেন যে ভাই নির্বাচনটা হচ্ছে কিনা, হবে কিনা। গত 16 মাস থেকে এই প্রশ্নটা দেখেন এতবার করা হয়েছে, করতে 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 একটা টিপিং পয়েন্টে নিয়ে আসা হয়েছে যে না, ইলেকশন তো হয়ে যাচ্ছে। তখন ওই গ্রুপটা চিন্তা করছে যে আর কি করা যায়, যে মানুষের মধ্যে এই শঙ্কাটা চরমভাবে ঢুকিয়ে দেওয়ার জন্য। তো সেখানে কি করতে হবে, এমন একটা ঘটনা ঘটাইতে হবে যেই ঘটনাটার মধ্য দিয়ে সারা দেশবাসীর ভিতরে এই আস্থাহীনতা তৈরি হবে যে আসলে ইউনূস সরকার এই চার্জে নাই, সে আসলে দায়িত্বে নাই, সে আসলে ওই ভবনে বসে আছে। এটা হলো সব জায়গাতে দেখবেন যখন কোনো সাম্রাজ্য জমিদারি পতন যুগের দিকে থাকে, সিক ম্যান অফ ইউরোপ বলতো অটোম্যানদেরকে একসময়, পৃথিবীর সবচেয়ে লংগেস্ট সার্ভিং এম্পায়ার, তাদেরকে কেন বলতো? কারণ জমিদারি বিশাল বাসভবনে বসে আছে কিন্তু সাম্রাজ্য চালাইতে পারছে না। তো সেইটা প্রমাণ করবার চেষ্টা এখন চলছে। আজকের ঘটনা এবং কয়েক মাসের ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি পরিকল্পিতভাবে আমাদের ব্যুরোক্রেসি, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের যৌথ বাহিনী যারা ম্যাজিস্ট্রেসি নিয়ে আছেন, কেন যেন সরকারকে ব্যর্থ করানোর জন্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করানোর জন্য প্রতিনিয়ত অ্যালাউ করছেন যে লেট ইট হ্যাপেন। আজকেও দেখলাম আপনার জানাজা শেষ, প্রধান উপদেষ্টা এবং 3 বাহিনী প্রধান বের হয়ে যাওয়ার সাথে সাথে অ্যাবসলিউটলি যে কর্ডন ছিল মিলিটারির, তারা উইথড্র করে চলে গেছে। এবং পুরো মানে ক্রাউড আপনার এই লাশের গাড়ির উপরে এসে ঝাঁপায়া পড়েছে। তাহলে এবং আমরা বের হওয়ার সময় দেখলাম পুরো সংসদ ভবন জুড়ে হাজার হাজার মানুষ মানে বিক্ষিপ্তভাবে হাঁটাচলা করতেছে। কারণ সিম্পলি তারা তো জানে না এন্ট্রি কোথায়, এক্সিট কোথায়, লাশ কোথায় নেওয়া হচ্ছে, কোথায় যাবে না যাবে, কোনো ডাইরেকশন ছিল না ল এনফোর্সমেন্টের পক্ষ থেকে। মনে হচ্ছে পরিকল্পিতভাবে যে এইটা একটা ঘটনা যেটার সাইড 2-4টা ঘটনা ঘটানোর মধ্য দিয়ে আমরা আজকে হাদিকে নিয়ে আলোচনা করব না, ওইটা কেন হইল,
কেন মাইক কাজ করছে না সেটা এখন আলোচনা করতে হবে, কারণ জানাজার অধিকাংশ মানুষ মাইকের শব্দ শোনে নাই। তাহলে কেন মাইকটা কাজ করলো না, কেন মাইকটা আপনারা টেস্ট করলেন না, কাদের উপর দায়িত্ব ছিল? দায়িত্ব ছিল এই ধরনের একটা বড় ঘটনার পরে আপনি স্লোলি কফিনবাহী গাড়িতে লাখো মানুষ শ্রদ্ধা জানাতে জানাতে কবরস্থানে যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে, কেন সেটা আপনারা অ্যালাউ করলেন না? কেন তাদেরকে একদম র্যাপিডলি পথ চেঞ্জ করে অন্য পথ দিয়ে নিয়ে গেলেন? তাহলে কি মানে হাদিকে ডাউনসাইজ করা এত বড় একটা হিস্টোরিক্যাল জায়গা, এবং আপনি গণমাধ্যমের কর্মী, আপনি জানেন, আমরা কিন্তু সবাই জানি যে লাশ কফিনবাহী গাড়ি এইভাবে একটা প্রসেশনের মতো করে প্রসেশনের মতো করে যাবে, এবং আপনারা মঞ্চের পরিকল্পনাও তেমনটি ছিল, একটা প্রসেশনের মতো করে যাবে, লাখো মানুষ এই জানাজায় শরিক থাকবে, এবং এইটার মধ্য দিয়ে, এবং গণমাধ্যমের অনেক জায়গায় দেখলাম ভাই সাংবাদিকরা বলছে ভাই আমি অমুক পয়েন্টে আছি, আমাকে একটা ইন্টারভিউ দিবেন, আমাদেরকে অনেক নক করেছে। তা আমরা পরে তো লাশ কফিন কোথায় কি আছে না আছে আমরা কোনো কুলকিনারা করতে পারছি না। তাহলে পুরো প্রসেসটাকে যে একটা জাতীয়তাবাদী ঘটনা, দেশের আজাদির পক্ষের ঘটনা, আমাদের গণ অভ্যুত্থানের পক্ষের একটা এত বড় স্যাক্রিফাইস, সেইটাকে কিভাবে ছোট করে ফেলা। লক্ষাধিক মানুষ আসছে, মাইক কাজ করে নাই, মানুষ জানাজায় শরিক হইতে পারে নাই, বাস ট্রেনের ব্যবস্থা ছিল না এদিকে সেদিকে যাওয়ার, টোটাল ক্যাওয়াসের মধ্য থেকে দেখেন এদেশের মানুষ দেশকে কত ভালোবাসে, নিজ দায়িত্বে তারা শৃঙ্খলা মেনটেন করেছে। এবং গত 16ই ডিসেম্বর আমি একই দৃশ্য দেখেছি সাভারে স্মৃতিসৌধে যখন গেলাম, একজন আইন শৃঙ্খলা বাহিনীর অফিসার, সিপাহী, জওয়ান কাউকে দেখি নাই। অথচ এটা কিন্তু আপনার জিওসি না 9 ডিভিশন যেটা আছে ওখানে সাভারে, সেই ক্যান্টনমেন্টের অধীনে এইটা অপারেট করার কথা, কিন্তু সেটা হয় নাই। ওকে, মিস্টার ফুয়াদ, আমরা আলোচনা করব, এবং জনাব লতিফুল ইসলাম শিবলি, আপনার কাছে আমার প্রশ্ন যে অভিযোগ আছে যে মানে হাদির সাথে যারা কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছিল, তাদের কেউ কেউ অঢেল বিত্ত বৈভবের মালিক বনে গেছেন, ক্ষমতা ভোগ করেছেন, কিন্তু হাদি যেই রাজপথের মানুষ, সেই রাজপথেই হাদি ছিল, এবং একেবারেই সাধারণ একজন হাদিকে এদেশের মানুষ দেখেছে। এই হাদি আমাদের কোন হাদি? আপনার কাছে আমি জানতে চাই। জনাব লতিফুল ইসলাম শিবলি, আপনার কাছে বিরতি যাওয়ার আগে প্রশ্ন ছিল যে 33 বছর বয়সী একজন হাদি, আমরা তার চেয়ে অনেক বয়স আমাদের, কিন্তু আমরা তাকে কিছু দিতে পারলাম না, তাকে শেষ করে দিলাম বুলেটের আঘাতে। হাদি এত অল্প বয়সে আমাদের জন্য কি রেখে গেল? জুলাই আন্দোলনের ভিতর দিয়ে আমরা কিছু আইকনিক চরিত্র পেয়েছিলাম, আমরা কিছু লিডার পেয়েছিলাম। সত্যি কথা বলতে এই জুলাইয়ের আন্দোলনে ব্যক্তিগতভাবে আমি এদেরকে, এই ছাত্রনেতাদেরকে আমি নেতা মানতাম। আমি বলতাম ওরা যা বলে আমরা তাই ফলো করব, ওরা যা বলবে আমরা তাই ফলো করব, এইভাবে একদম নিঃস্বার্থভাবে তাদেরকে আমরা নেতৃত্ব তুলে দিয়েছিলাম এই জুলাই আন্দোলনে। আন্দোলনের সফলতার পরে আমরা দেখলাম কেউ কেউ ডিরেইল হয়ে গেছে, কেউ কেউ বিভিন্ন প্রশ্নের মানে তাদের অ্যাক্টিভিটি প্রশ্নবিদ্ধ হয়েছে। সেই জায়গা থেকে আমি বলবো যে গত 16 মাস, তাই না, আন্দোলনের পথে 16 মাসের যে একটা অ্যাসিড টেস্ট, আমি বলবো এর ভিতর থেকে একজন বের হয়ে এসেছে, সেটা হচ্ছে হাদি। হাদি আমাদের জন্য আমাদের আগামী লড়াইটাকে সহজ করে দিয়েছে। আমরা আসলে এই লড়াইয়ের একটা আইকন খুঁজতেছিলাম, সেই আইকনটা আমরা অনেকের ভিতরেই প্রথম দিকে আমরা মানে দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু আশাভঙ্গ হয়েছে। কিন্তু হাদি আমাদের সেই আশাটাকে জাগিয়ে রেখেছে। আমরা বিজয়ের পরে আমরা যখন সবাই কথা বলা বন্ধ করেছিলাম, স্পেশালি ফুয়াদ ভারে তো পলিটিশিয়ান, ওরা তো কথা বলবেই, বাদবাকি আমরা যারা কালচারাল বিভিন্ন এরিনাতে কাজ করেছি, বা আমরা যারা সাধারণ মানুষ ছিলাম, যারা জুলাইয়ের পর আমরা ঘরে ফিরে গেছি, আমরা তাকিয়েছিলাম যে এই নেতৃত্বটা কে দেবে। সেই জায়গা থেকে হাদি আইকন হয়ে উঠেছিল। আজকে যে ব্যাপারটা ঘটতে পারত, হাদির কালচারাল, হাদির মানে হাদি আমরা যে হিরো বলছি, যে আমাদের একজন হিরো দরকার ছিল, আইকন দরকার ছিল, আজকে সেই হিরোর একটা বহিঃপ্রকাশ ঘটতো। আমরা ইনকালাব মঞ্চের সাথে আমরা আজকে সকাল থেকে আলোচনা করছিলাম যে আজকে জানাজা শেষ হলে আমরা এই লাশবাহী এই ভ্যানটাকে আমরা ইনকালাব মঞ্চ কর্ডন করে রাখবো, এবং আমরা ধীর স্থিরভাবে আমরা মানে মিছিলের সঙ্গে
এবং এই জাতি তার শ্রেষ্ঠ সন্তানকে প্রপার সম্মান দিয়ে রাস্তার দুপাশে মানুষ দাঁড়িয়ে থাকবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের হিরোকে ধীরে ধীরে তার মানে কবরস্থানে নিয়ে যাবে, এরকম একটা পরিকল্পনা ছিল। তাতে কি হতো, এই জাতির মননে আজকের দিনের এই ঘটনাটা অনেক বছর টিকে থাকতো। আমি দেখেছি এক বাবা তার ছেলেকে, প্রায় 2-3 বছর বয়সী এক ছেলেকে কাঁধে করে নিয়ে কোনোরকমভাবে বলছে আমার ছেলেটাকে একটু ছুঁতে দাও হাদির লাশটাকে, কারণ এই ছেলে যেন ভবিষ্যতে বড় হয়ে হাদি হয়ে ওঠে। এরকম অনেক বাবার কাহিনী জানি। তো আমাদের যে আইকন দরকার ছিল, সেই আইকনটা আমরা পেয়েছিলাম হাদির ভিতর দিয়ে। হাদি মানুষের মনে কিভাবে জায়গা করে নিবে, হাদি কাজগুলো কিভাবে সামনে এগিয়ে নেওয়া যাবে? হাদিকে এখন যেহেতু আমি বললাম যে হাদি আমাদের আগামী লড়াইয়ের আইকন, হাদিকে নিয়ে এখন আমাদের অনেক কাজ আছে। আমি চাই এবং গভর্নমেন্টের কাছে এই মুহূর্তে আমি এই জায়গায় বসে একটা দাবি তুলতে চাই যে আগামী স্বাধীনতা পদক হাদির নামে দেয়া হোক। হাদির এই গৌরবজনক লড়াইয়ের এই মানে কাহিনী আমাদের বাচ্চারা পড়বে তাদের স্কুলে, আমাদের হাদিকে নিয়ে। এবং হাদির যেই কালচারাল লড়াই যে জন্য যে সেন্টার স্থাপন করেছিল, ইনকলাব মঞ্চের যে ইনকলাব সেন্টার যেটা সে করেছিল, সেটাকে আমাদেরকে এখন তার এই স্বপ্নের মতো করে সাজাতে হবে এবং তাকে আমাদেরকে ওখানে ফুল সাপোর্ট দিতে হবে, যাতে ওখান থেকে আগামী বাংলাদেশের যেই কালচারাল লড়াই সেটা যেন ওখান থেকে হতে পারে। এবং হাদিকে অনেকে দেখুন, হাদির মতো একজন আমাদের এই বীর যোদ্ধাকে নজরুলের পাশে শায়িত করা হবে, এটার বিরোধিতা করার জন্য গতকাল থেকে অসংখ্য ফোন এসেছে আমার কাছে যে না, তাকে যেন নজরুলের পাশে কবর দেওয়া না হয়। মানে এখনও কেউ চাইতেছে যে হাদিকে যাতে ডাউন করে রাখা হয়, ছোট করে রাখা হয়। হাদির যেই বীরত্ব, হাদির যেই বিজয় গাথা, এটা যেন আগামী প্রজন্মের কাছে না যায়। কিন্তু আমি এখন তো দেখেছি আজকে বাংলাদেশে প্রমাণ বহু হলো, আবৃত্তি শিল্পীর আবৃত্তি আমি দেখেছি। হাদিকে প্রথম বড় আবৃত্তির মঞ্চটা নজরুল ইনস্টিটিউট থেকে আমি দিয়েছিলাম। এবং হাদির যে আইকনিক যে ছবি, দুই হাত প্রসারিত করা, সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে, তার পেছনে নজরুলের ছবি, নজরুল ইনস্টিটিউটের প্রোগ্রামে হাদি প্রথম বিদ্রোহী কবিতা আবৃত্তি করেছে। আমি সেদিন স্তব্ধ হয়ে গেছে হাদির আবৃত্তি দেখে। আমি এই দেশের সমস্ত আবৃত্তি শিল্পীর আবৃত্তি দেখেছি, কিন্তু হাদির মতো করে আজ পর্যন্ত কেউ, সবাই গলা দিয়ে আবৃত্তি করে, হাদি হৃদয় থেকে আবৃত্তি করেছিল। হাদি হচ্ছে সেই বিদ্রোহী কবিতার সেই জ্বলন্ত একটা চরিত্র হচ্ছে হাদি। বিদ্রোহী কবির পাশেই কবি নজরুল যদি বিদ্রোহী রচিত হয়, তাহলে হাদি হচ্ছে সেই কবির কবিতা, হাদিই হচ্ছে বিদ্রোহী, হাদিই হচ্ছে সেই আমাদের আগামী লড়াইয়ের আইকনিক হিরো। চমৎকার। ঝালকাঠির একটি মাদ্রাসার থেকে উঠে আসা হাদি কিভাবে সমগ্র বাংলাদেশ হয়ে উঠলো আজকে? দেখেন, গত 16-17 বছরে আমরা যখন দুনিয়াব্যাপী 9/11 ন্যারেটিভসের মধ্যে ছিলাম, ওয়ার অ্যান্ড টেররের ডিসকোর্স, তথাকথিত সন্ত্রাসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যে লড়াই, এইখান থেকে দেখেন কোন কোন জিনিসগুলোকে আন্ডারমাইন করা হয়েছে গত 5-6 দশক ধরে আমরা দেখেছি। প্রত্যেকটা নাটকে, সিনেমাতে, যাত্রায়, থিয়েটারে, উপন্যাসে, গল্পে দাড়িওয়ালা লোকটা, টুপিওয়ালা লোকটা, পায়জামা পাঞ্জাবি জুব্বা পরা মানুষটা সবচেয়ে খারাপ লোক, সবচেয়ে দুষ্ট লোক, সবচেয়ে বদমাইশ টাইপের লোক। এই গত 5-7 দশকের পারসিস্টেন্ট যে কালচারাল ওয়ারটা আমরা দেখেছি, হাদি হচ্ছে সেই যুদ্ধের যে ফ্যাসাদ ছিল, যে মিরর ছিল, আয়নাটা ছিল, ওটা ভেঙে দিয়েছে। গণ অভ্যুত্থান একটা ভেঙে দিয়েছে এবং এই গণ অভ্যুত্থানের চলমান ধারাবাহিকতায় ওই কালচারাল ফ্যাসিবাদের যে আয়নাটা ছিল ও ভেঙে দিয়েছে। ও মাদ্রাসায় পড়া ছেলে, ও আল্লাহ বিশ্বাসী ছেলে, ও পায়জামা পাঞ্জাবি টুপি পরা ছেলে, ও দাড়িওয়ালা ছেলে, ও গ্রাম থেকে উঠে আসা ছেলে, ও ইসলামকে ধারণ করা ছেলে, ও আজাদির পক্ষে কথা বলা ছেলে, ও ন্যায় ভিত্তিক বাংলাদেশ গড়বার পক্ষের লড়াই করা ছেলে। এই প্রত্যেকটা থিম হচ্ছে আমাদের আজাদির যে শত শত বছরের লড়াইয়ের থিম। কিন্তু আমাদেরকে গত 5-7 বছর ধরে এমন মানে প্র্যাকটিক্যালি একটা অবাস্তব ফ্যাসাদ তৈরি করে রাখছে আমাদের সমাজে, আমার কালচারাল অঙ্গনে। প্রত্যেকটা জায়গায় দেখবেন সবচেয়ে দুষ্ট খলনায়কগুলো হচ্ছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, দুষ্ট মেম্বার, দুষ্ট চেয়ারম্যান, দুষ্ট বদমাইশ টাইপের লোক। এটা করার চেষ্টা করা হয়েছে এবং তাদেরই প্রেতাত্মা কিছু ক্রিমিনাল, তারা আবার এখানে কবর যেন না দেয়া যায় সেজন্য তারা প্রতিবাদ করতে গেছে ওখানে। তাদেরকে আইডেন্টিফাই করে এক্সপোজ করা দরকার গণমাধ্যমের, যে এত এই দিল্লির এবং কলকাতার 20 সেনানীরা এরা কারা, এরা কোন কোন ভূমিকাটা রেখেছে বাংলাদেশে। অতএব সেই জায়গাতে
হাদির উঠে আসার ভিতরে দেখবেন, হাদি যেহেতু আমার সাথে আমরা খুবই ক্লোজ ছিলাম এবং ওকে বাহির থেকে যারা দেখছে কিন্তু ভিতরে চেনে না, কাছ থেকে দেখে নাই, ওরা আসলে বুঝবে না কত বিনয়ী, ভদ্র, একটা আপাদমস্তক নিরহংকারী একটা মানুষ ছিল। যে ওর বাইরের প্রতিবাদের ভাষা দেখে হয়তো মনে হইতে পারে সে ওইরকম ছিল, খুবই সাদামাঠা জীবনযাপন করতো। মাঝে মধ্যে ওর সেন্টারের ভাড়া বাকি পড়লে আমারে ফোন দিত যে ভাই সেন্টারের ভাড়া দিতে পারতেছি না। আমি 2-4 জায়গাতে ফোন করে চেষ্টা করতাম আমার পক্ষে যতটুকু হেল্প করা যায়। ও ডাক্তার দেখানোর টাকা থাকতো না, মাঝে মধ্যে চিকিৎসা করার টাকা থাকতো না, ওষুধ কেনার টাকা নাই, বাসায় বাজার করার টাকা থাকে না। এরকম বাস্তবতার মধ্য থেকে সে বেড়ে উঠেছে এবং ওই ভ্যালু সিস্টেমটাকে সে ধারণ করে। সাদামাঠা জীবন, আমার স্বপ্নটা আকাশের মতো বড় হবে, কিন্তু আমি নিজে হচ্ছে মাটির মতো থাকবো। এবং ওই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে যে তুমি এই পৃথিবীতে এমনভাবে জীবনযাপন করো অ্যাজ ইফ ইউর এ স্ট্রেঞ্জার, তুমি এক পথিক। রুমি বলছে তোমার পাথেওটা হচ্ছে শুধুমাত্র তোমার কাফন, আর কিছুই তোমার পাথেও না, কারণ ওটাতে দিয়েই শাউট করা হবে, তোমাকে ঢেকে দেওয়া হবে, তোমার কবরে ওই কাফনের কাপড়টা ছাড়া আর কিছু যাবে না। তো ও হচ্ছে একটা মানে গ্ল্যারিং এক্সাম্পল যে কিভাবে খুবই সাদামাটা মুসাফিরের জীবনযাপন করা যায় এবং খুবই মানে অসচ্ছল কষ্টে জীবনযাপন করতো ছেলেটা, কিন্তু ভিশনের জন্য লড়াই করতো, সেন্টারটাকে কিভাবে বড় করা যায়। আমি শিবলি ভাইয়ের সাথে একমত যে তাকে একটা জাতীয় পুরস্কার যেমন দেওয়া দরকার ইমিডিয়েটলি। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে বহু কালচারাল সেন্টারের জন্য যারা দিল্লির গোলামি করেছে এমন অনেক সেন্টারে জায়গা দেওয়া, ওর বিল্ডিং পর্যন্ত ট্যাক্স পেয়ারদের টাকায় করে দিয়েছে সরকার। অতএব ইনকিলাব সেন্টারের দায়িত্ব সংস্কৃতি মন্ত্রণালয়কে নিতে হবে, কিন্তু মালিকানা নেওয়া যাবে না। যেটা দায়িত্ব নিতে হবে তাকে জমি দেওয়া, তাকে ওখানে ভবন করে দেওয়া, কারণ দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের কাজটা যেন এই সেন্টার থেকে করে যেতে পারে এবং সেটা ইমিডিয়েটলি করতে হবে। নির্বাচিত সরকার আসবে, ওই লাউ কদু আমাদেরকে দেখানোর সুযোগ নাই। এটা ইমিডিয়েটলি তাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গাতে ইনকিলাব সেন্টারকে জমি দিতে হবে, যেন এই যে লেগাসি, এই যে আমরা হাদির শোককে শক্তিতে পরিণত করে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইটা যেন চালিয়ে যেতে পারি, এই লড়াইয়ের জন্য যত লজিস্টিক দরকার রাষ্ট্রের পক্ষ থেকে এইটা তাকে প্রোভাইড করতে হবে। এটা খুবই জরুরি। পরিবার কিছু চায় না। দেখেন একটা বিষয় হচ্ছে যে কিন্তু রাষ্ট্রের তো দায়িত্ব আছে, রাষ্ট্র অফারও করেছে, কিন্তু পরিবার সহ তেমন কিছু চায় না। তারা শুধু হাদি হত্যার বিচার চায়, তারা ইনসাফ চায় এবং সেটা স্পষ্ট করে বলেছে যেটা তার ভাই। যেটা হাদি দাবি করে গিয়েছিল যে আমাকে যদি কেউ হত্যাও করে তাহলে যেন খুনির বিচারটা হয়। রাইট, শুধু বিচার চায় এবং সে তার সহযোদ্ধাদেরকে বারবার যেটা বলেছে, এই লড়াইটা যেন কেউ ক্যারি অন করে, চালিয়ে যায়। আজাদির লড়াইটা যেন তার খুনের মধ্য দিয়ে থেমে না যায়। আমার জায়গা থেকে আমি লড়াই করব, শিবলি ভাইয়ের জায়গা থেকে শিবলি ভাই করবে, আপনার জায়গা থেকে আপনি করবেন। আজকের যে লক্ষ লক্ষ মানুষ যারা এসছেন এবং যারা আসতে পারেন নাই, তারা সবাই যেন যার যার জায়গা থেকে একটা করে হাদি হয়ে যায়। সেটা আমি বারবার বলেছি যে আজাদির রক্ষার যে লড়াই, সেই রক্ষার লড়াইটাতে আপনি অংশগ্রহণ করা মানেই হচ্ছে আপনি হাদিকে সম্মান করছেন, আপনি হাদিকে ভালোবাসেন। ওকে, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। হাদি আমাদের স্মরণে থাকবেন, আমাদের বরণে থাকবেন, আমাদের মননে থাকবেন এবং আগামী প্রজন্ম হাদিকে ধারণ করবে এবং আমরা হাদির শাহাদাত কবুলের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। দর্শক, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজকে এখানেই শেষ করছি।